আমি তোমাকে একটা বিশেষ কথা বলতে চাই এই কারণে যে উপাসনা একটা কথা বলেছে যে আমি তার আগে বলি যে চন্দন দাদের কাছে আমার অবভিয়াস প্রশ্ন গত কয়েকদিনে যেটা থেকে যাচ্ছে চন্দন দা সেটা 28 তারিখ লিস্ট বেরোচ্ছে 28 তারিখ ডেফিনেটলি 28 তারিখে বেরোচ্ছে এবং তার পিছনে কিছু কারণ আছে। খুব স্বাভাবিক, একটা পার্টি চালাতে কিছু স্ট্র্যাটেজির দরকার হয় এবং সেই স্ট্র্যাটেজিক একটা রিট্রিট বলতে পারো। কিন্তু আমি একটু অন্য জায়গা থেকে বলি, 1979 সালে যখন মমতা ব্যানার্জি হেরে যান যাদবপুর থেকে, আমরা সেই প্রচারে ছিলাম। আবার 1991 সালে উনি যখন ওই মাথার ওই চোটটা পাওয়ার পরে উনি যখন লড়াইটা করেন, আমরাও প্রচার করেছিলাম ওনার লড়াইটা এবং সেই লড়াইয়ে আহত হওয়াটা, অর্থাৎ এটা প্রচারের একটা অঙ্গ থাকে। ইটস ওয়ান থিং ইন দ্য হিস্ট্রি। সেকেন্ড থিং, তোমাকে আর একটা কথা বলি, তোমার মনে থাকতে পারে ডিউরিং দ্য মানে কলকাতাতে ওই সেই বাবরি মসজিদের পরে আমাদের একজন ডিসিকে আমরা হারিয়েছিলাম কলকাতা, মিস্টার বার্মা, বিনোদ মেহতা। বিনোদ মেহতার ওয়াইফ, বিনোদ এক্স্যাক্টলি, না বিনোদ মেহতাটা পরে, আমি বলছি বার্মা, মিস্টার বার্মা ডিসি তার ওয়াইফ। ডিসি যেটা মারা গেছিলেন তার আগে 80s এ, তুমি যেটা বলছো সেটা হচ্ছে, হ্যাঁ আমি যেটা বলছি ওই সময়, রাইটের সময়, রাইট। এবং তার ওয়াইফ বিজেপির টিকিটে কিন্তু ধানবাদ অঞ্চল থেকে জিতেছিলেন, আইপিএস এর ওয়াইফ বিজেপির টিকিটে জিতেছিলেন 3 বার। মানে আমি তোমাকে যেরকম কথা বললে না যে সেন্টিমেন্টালিজম স্বাভাবিক, রূপ বানানোর স্বাভাবিক, প্রোডাক্ট অফ দ্যাট। কিন্তু আসল প্রশ্নটা এখানে রাজনৈতিক সেন্টিমেন্টালিজম থাকবে, কিন্তু আমি একটা জিনিস বুঝি, যখন একটু অ্যাড করব চন্দন দা আপনার কথার পরিপ্রেক্ষিতে, যেটা তথ্যগতভাবে একজন সাংবাদিকের অ্যাড করা দরকার। অবশ্যই। আমরা অনেক পরে জেনেছি সংবাদ মাধ্যম যে নির্ভয়ার ভাইয়ের পড়াশোনার দায়িত্ব সেটা রাহুল গান্ধী নিয়েছিলেন, অবভিয়াসলি, এবং সেটা ওনার মা। এবং আমি আরো একটা কথা বলতে চাই, যেটা এখন হয়তো বলা যায়, আপনাদের এই প্রদেশের একজন নেত্রী, যিনি পার্ক স্ট্রিটের, যিনি পরে আমাদেরই মানে আমারই কাছে এসে তিনি তার আইডেন্টিটি ডিসক্লোজ করছিলেন, তাই আমি বলতে পারি সুজেট, তার কথা শুনে, সুজেট প্রয়াত হয়েছেন, তার ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না, সোশ্যালি তাকে একঘরে করা হচ্ছে। কংগ্রেসের প্রদেশের একজন নেত্রী, যিনি এখনো পুরোদমে পলিটিক্সে আছেন, তিনি তাকে সাপোর্ট দিয়েছিলেন এবং তিনি এই শর্তে এই শর্তেই যোগাযোগটা করেছিলেন যে কোনোভাবে যেন কোনো সংবাদ মাধ্যমে কোনো প্রচার না হয়। এটা তথ্যগতভাবে আমার এটা দেওয়া দরকার। ইন্টারেস্টিং মৌপিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। তার কারণ তুমি যদি সেন্টিমেন্টের কথা বলো, এটাই হলো সেন্টিমেন্ট। মানুষের কাজে, মানুষের পিছন থেকে দাঁড়িয়ে যদি একটা সাপোর্ট সিস্টেম চলে, একটা রাজনীতির মুড ক্যারেক্টারটা তাই হওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমি এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি। আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো, কোথায় এই ধরনের রাজনীতিতে এবং বিভিন্ন নেটওয়ার্কে কেন ইসিআই তাদের ব্যবহার করছেন মরণাস্ত্রগুলো। আমি এটা বলি ডেসপারেসি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি যদি ট্যালি করো, একদিকে ইসিআই ডিসিশন আর আরেকদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির ইলেকশন, কি উল্লাসিত হওয়া, এই দুটোকে ব্যালেন্স করতে পারবে। আমি এখানে একটু ছেড়ে দিই, এখানেই ছেড়ে দিই। আমি তোমাকে কেন বললাম জানো তো, তুমি পরিষ্কারভাবে প্রমাণ হয়ে যাচ্ছে, আমি ঐতিহাসিকভাবে এটা বলছি, 400 জন অবজারভার, 2.5 লক্ষর ওপর পুলিশ কন্টিনজেন্ট, সেন্ট্রাল কন্টিনজেন্ট, এই যে সমস্ত 2021 আমি এই প্রসঙ্গে আসবো স্নেহায়নের কাছে, আমি চন্দনদার কাছে এক সেকেন্ড। চন্দনদার, আমরা কিন্তু দেখেছি যে সাম্প্রতিক অতীতে সেখানে রাহুল গান্ধী, তাকেও একাধিক মন্দিরে যাওয়া, পূজা অর্চনায় দেখে অনেকেই এই প্রশ্ন, এই সফট হিন্দুত্বের, কিন্তু এই সফট হিন্দুত্বের এই পথটা, সেটা কংগ্রেসকে কিন্তু রাজনৈতিক ডিভিডেন্ড দেয়নি। না দেখো, তুমি যদি রাজনৈতিকভাবে দেখো তাহলে আমি বলবো যে এটা ডিভিডেন্ডের প্রশ্ন না। আমি বিশেষত কংগ্রেসের কথা বলি, সর্বধর্ম সমন্বয়ে আমরা রাজনীতিতে কিন্তু আমরা কিন্তু ধর্ম নিরপেক্ষতা মানে কিন্তু ধর্ম বিরুদ্ধাচরণ নয়, ধর্মকে অস্বীকার করা নয়। এবং আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, তোমার মনে থাকতে পারে ইন্দিরা গান্ধী এখানে রামকৃষ্ণ মিশনে আসতেন বেলুর মঠে ভেরি রেগুলারলি, এবং মা আনন্দময়ীর কাছে যেতেন। এর মধ্যে কিন্তু কেউ সেদিনকে রাজনৈতিক ক্লাসিফিকেশন খোঁজেনি, কারণ বিবর্তনটা এরকম স্তরে আসেনি যেখানে তোমাকে বলতে হবে রাম জন্মভূমি মানে অস্ত্রের ঝনঝনানি। আমি প্রাসঙ্গিকভাবে একটা কথা বলে নিই, এই দিলীপ ঘোষ ও মহাশয় যখন এই বিজেপির সভাপতি, তখন তোমার মনে হতে পারে রাম জন্মভূমি এবং তারপরে যে ভীতির সঞ্চার, আমি জানি না ধর্মকে ঘিরে তো এটা হওয়া উচিত না, প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যেন একটা ব্যাপক বিপ্লবী কাণ্ড কারখানা চলছে রাম জন্মভূমি বা ধর্মকে মাথায় রেখে। উল্টো দিকেও সত্যি, উল্টো দিকেও কিন্তু একটা মাত্রা দেওয়ার চেষ্টা হচ্ছে যে
অস্ত্র নিয়ে ধর্মীয় মিছিল, সেটা তো অন্যান্য একাধিক ওকেশনেও দেখা যায়। এক্স্যাক্টলি, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে কিন্তু একটা ধর্মের অ্যাটাচমেন্ট আছে, এন্ডোর্সমেন্ট আছে। তুমি কোনো একটি নির্দিষ্ট ধর্মে, আমি জানি কৃপা নিয়ে ঘোরা, কিন্তু তার একটা নির্দিষ্ট অ্যাটাচমেন্ট আছে। আমি তোমাকে যেটা বলছি সেখানে হচ্ছে ধর্ম, মানে আমরা কখনো এই জায়গাটাতে দেখিনি যেখানে রাম জন্মভূমি, আই মিন রাম নবমী, সেখানে মানুষের একটা 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 আত্মিক যোগাযোগ থাকবে, তারা মিছিলে হাঁটবেন, তারা সেলিব্রেট করবেন, কিন্তু অস্ত্রের ব্যাপারটা আমি তোমাকে এই তো আমি এখানে বলছি, এই যে আজকে শুভেন্দু অধিকারী বললেন যে রামরাজ্য বানানো, আই গট ইউ পয়েন্ট। আচ্ছা, আই গট ইউ পয়েন্ট। আমি এখানে একটু আপনার বক্তব্য নেব। দেখো, আমার বক্তব্য আমি পরিষ্কারভাবে বলি, এখানে খুব স্বাভাবিক, যদি ব্যাড এলিমেন্টসকে পলিটিক্স থেকে বার করতে হয় তাহলে এ দল ও দল সে দল থেকে বার করতে হবে, এন্ড দিস ইজ আ সিস্টেম। আমি তোমাকে বারবার বলি, হুমায়ুন কবিরকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে একাধিকবার তো আপনাদের পার্টি করে। আমি আমার পার্টিকে যেভাবে এন্ডোর্স করি, বহুবার বহু মানুষই, বহু সাধু, বহু চোর, বহু পার্টি করেছেন। আমি প্রশ্ন সেখানে যাচ্ছি না, আমি তোমাকে বলতে চাইছি পলিটিক্যাল এন্ডোর্সমেন্টের ক্লিনজিং যাকে বলে, অর্থাৎ তুমি পরিচ্ছন্নতা আনতে গেলে কোথাও না কোথাও অ্যাকশন নিতে হয়। আমি তোমাকে বারবার বলছি, পলিটিক্যাল পাওয়ার সিস্টেমে থাকলে এটা চলে আসে। মৌপিয়া, এগুলোকে অস্বীকার করে লাভ নেই, পাওয়ার সিস্টেমের সাথে এদের সংযোগ খুব স্বাভাবিক, কিন্তু সেটা যখন মাত্রাতিরিক্ত ও পর্যায়ে চলে যায়, একটা পঞ্চায়েত নির্বাচনে যখন ব্যালট চিবিয়ে খেতে হয়, 60 জন খুন হয়ে যায়, রক্তস্নাত হয়ে যায়, বাথরুম থেকে গণতন্ত্রের সংজ্ঞা বেরিয়ে আসে সল্টলেকে, তখন তোমাকে বুঝতে